মেরেছিস, এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? অবশেষে ভারতে গ্রেপ্তার শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি। সেদেশেই রিমান্ড, তারপর খবর তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অপরদিকে শুরু হয়ে গেছে এই গ্রেপ্তার ইস্যু নিয়ে নানান কাঁটাছেঁড়া। প্রশ্ন উঠেছে, হঠাৎ হাদির খুনিদের কেন ফেরত দিচ্ছে ভারত? আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এত বড় ঘটনা ঘটাবে ভারত? খোদ হাদির সমর্থকরাও বোধহয় বিশ্বাস করতে পারছেন না। কি চলছে আসলে ভারতের মনে? শেখ হাসিনাকেও কি তাহলে ফেরত পাঠাবে ভারত? গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডের জুম্মার নামাজ শেষে নির্বাচনী গণসংযোগ করার সময় চলন্ত অটোরিকশায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে হত্যার ঘটনাটি সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। গুরুতর আহত হাদি 18ই ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই হত্যাকাণ্ডের পর থেকে হাদির সমর্থকরা রাজপথে প্রতিনিয়ত সরব ছিলেন ন্যায় বিচারের দাবিতে। কিন্তু অবাক করার বিষয় হলো, ঘটনার প্রায় 3 মাস পর ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে যখন হাদি হত্যার মূল শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হলো, তখন হাদির অনুসারীদের মধ্যে খুব একটা উল্লাস দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইনকিলাব মঞ্চের সমর্থকদের প্রতিক্রিয়া বেশ ঠান্ডা এবং অনেকটাই নিষ্প্রভ। অনেকেই অভিযোগ করছেন, খুনিদের ধরা পড়ার খবরে যতটা স্বস্তি এবং আনন্দ প্রকাশ করার কথা ছিল তা কেন যেন সম্পূর্ণ অনুপস্থিত। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি খবর আসার পরেও এই নীরবতা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। অবশ্য এই গ্রেপ্তারের পেছনে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একটি বড় ভূমিকা রয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। জানা গেছে, সম্প্রতি ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন এবং সেখানে তিনি সুস্পষ্ট গোয়েন্দা তথ্য সরবরাহ করে আসামিদের গ্রেপ্তারের জন্য জোরালো চাপ দেন। ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গত 7 এবং 8 মার্চের মধ্যবর্তী রাতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করে। আপাত দৃষ্টিতে এটি দুই দেশের গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় সাফল্য। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সফলতার নেপথ্যেও রয়েছে রাজনীতির এক গভীর ও জটিল অঙ্ক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সরকারকে মসনদ থেকে নামানোর বা অন্তত বেকায়দায় ফেলার অন্যতম বড় একটি হাতিয়ার বা ইস্যু হয়ে উঠেছিল এই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড। হাদির খুনিরা ধরা না পড়লে এই ইস্যুকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা যেত, রাজপথ উত্তপ্ত করে তোলা যেত। কিন্তু হঠাৎ করেই ভারতের তরফ থেকে খুনিদের গ্রেপ্তার এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি পুরো দৃশ্যপট একেবারে বদলে দিয়েছে। রাজনৈতিক মহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক ভিন্ন তত্ত্ব। অনেকেই মনে করছেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে ভারতের এক ধরনের পরোক্ষ সমর্থন বা প্রেসক্রিপশন। রাজনীতিতে এমন একটি গুঞ্জন দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠিত যে ভারত কখনোই চায় না তাদের আশীর্বাদ পুষ্ট বা তাদের সঙ্গে কৌশলগত সমঝোতায় থাকা কোনো সরকার এই মুহূর্তে বড় কোনো রাজনৈতিক সংকটে পড়ুক বা ক্ষমতাচ্যুত হোক। হাদি ইস্যুটিকে যদি দীর্ঘদিন জিইয়ে রাখা হতো, তবে তা যে কোনো সময় বর্তমান সরকারের জন্য বুমেরাং হতে পারত। বিরোধী পক্ষ বা ইনকিলাব মঞ্চের মতো সরকার বিরোধী কট্টর সংগঠনগুলো এই ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন চাঙ্গা করার বিশাল সুযোগ পেত। তাই ভারত সরকার অত্যন্ত সুকৌশলে হাদির খুনিদের গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভারত বুঝিয়ে আইনের শাসন বা ন্যায় বিচারের স্বার্থে বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি অগাধ সম্মান দেখিয়ে এই কাজ করছে। কিন্তু সমালোচকদের মতে ভারত আদতে এই খুনিদের ফেরত দিয়ে বর্তমান বিএনপি সরকারকেই রক্ষা করছে চাপ থেকে। সরকারের মাথার উপর থেকে একটি বড় রাজনৈতিক চাপ এবং অস্বস্তি সরিয়ে দিচ্ছে নয়াদিল্লি। খুনিরা দেশে ফিরলে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় তাদের বিচার হবে, ফলে সরকারকে আর ব্যর্থতার দায়ে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না। ভারতের এই অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপের কারণে হাদি হত্যা ইস্যুটি তার রাজনৈতিক উত্তাপ সম্পূর্ণ হারিয়ে ফেলল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই রাজনৈতিক সমীকরণের কারণে মূলত হাদির খুনিদের বিচারের জন্য এতদিন যারা রাজপথে গলা ফাটিয়েছেন তাদের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, খুনিরা ধরা পড়ার মধ্য দিয়ে তাদের সরকার বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি চিরতরে হাতছাড়া হয়ে গেল। এখন আর হাদি ইস্যুকে সামনে রেখে
নতুন করে কোনো বড় জমায়েত বা রাজপথ গরম করার সুযোগ তাদের সামনে অবশিষ্ট নেই। একটি সফল আন্দোলনের জন্য যে তীব্র আবেগ বা সেন্টিমেন্টের প্রয়োজন হয়, খুনিদের গ্রেপ্তারের খবর সেই আবেগের আগুনে কার্যত এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়েছে। খুনিদের ফেরত দেওয়ার এই ভারতীয় সিদ্ধান্তে তাই ইনকিলাব মঞ্চ বা হাদির কট্টর সমর্থকদের খুশি হওয়ার বদলে এক ধরনের হতাশা বা রাজনৈতিক হিসাব নিকাশ মেলাতে না পারার আক্ষেপই বেশি স্পষ্ট হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতাগুলোতে। তবে হাদির খুনিদের ফেরত দেওয়ার এই চাঞ্চল্যকর ঘটনা আরেকটি অনেক বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে নিয়ে এসেছে, যা নিয়ে এখন সারা দেশ জুড়ে চায়ের কাপ থেকে শুরু করে রাজনৈতিক টকশোগুলোতেও তুমুল ঝড় উঠেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে বাংলাদেশে শত শত হত্যা মামলা দায়ের করা হয়েছে, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে ফাঁসির আদেশও হয়েছে। বাংলাদেশ সরকার তাকে ফেরত আনার ব্যাপারে বারবার কূটনৈতিক পর্যায়ে কথা বলছে। এখন ভারত যখন খুনি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করে দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তখন সাধারণ মানুষের মনে আরেকটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, তবে কি শেখ হাসিনাকেও এবার ফেরত দিতে পারে ভারত? যদি সাধারণ অপরাধী বা খুনিদের ক্ষেত্রে ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তি বা প্রতিবেশী দেশের আইনি কাঠামোর প্রতি এতটা সম্মান দেখাতে পারে, তবে শেখ হাসিনার ক্ষেত্রে তারা কি করবে? বিশ্লেষকরা অবশ্য বলছেন, শরীফ ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়া আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি একই পাল্লায় মাপার ঠিক হবে না। ফয়সাল বা আলমগীর নিছকই খুনি বা সাধারণ পর্যায়ের অপরাধী। তাদের সঙ্গে ভারতের রাষ্ট্রের সরাসরি কোনো রাজনৈতিক, অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থের সম্পর্ক নেই। বরং তাদের ফেরত দিয়ে যদি বাংলাদেশে একটি বন্ধু ভাবাপন্ন সরকারকে স্বস্তিতে রাখা যায় এবং নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়, তবে ভারতের জন্য সেটাই অনেক বেশি লাভজনক। কিন্তু শেখ হাসিনার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন মেরু। তিনি দীর্ঘ 1.5 দশক ধরে ভারতের সবচেয়ে পরীক্ষিত এবং বিশ্বস্ত মিত্র হিসেবে কাজ করেছেন। চরম বিপদের দিনে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারতের জন্য একটি বিশাল কূটনৈতিক এবং নৈতিক পরাজয় হিসেবে বিবেচিত হতে পারে। তাছাড়া আন্তর্জাতিক পরিসরে ভারতের ভাবমূর্তিও এতে প্রশ্নবিদ্ধ হওয়ার মারাত্মক শঙ্কা রয়েছে। ভারত কখনোই চাইবে না তাদের কোনো পুরনো মিত্রকে বিপদের মুখে ঠেলে দিয়ে অন্যান্য মিত্র দেশগুলোর কাছে একটি ভুল বার্তা দিতে। তাই খুনিদের ফেরত দেওয়া মানেই যে শেখ হাসিনাকেও অবিলম্বে ফেরত দেওয়া হবে, এমনটা ভাবাটা হয়তো এই মুহূর্তে একটু বাড়াবাড়ি হবে। তা সত্ত্বেও হাদির খুনিদের গ্রেপ্তারের ঘটনাটি বাংলাদেশ সরকারকে অন্তত একটি শক্ত মনস্তাত্ত্বিক ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ সরকার এখন অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে এবং জোরালোভাবে ভারতের কাছে এই দাবি তুলতে পারবে যে অপরাধী যেই হোক না কেন, তাকে বাংলাদেশের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে ফেরত দিতে হবে। এই বন্দি প্রত্যর্পণ চুক্তির সফল প্রয়োগ আগামী দিনের ভূরাজনীতি এবং কূটনীতিতে একটি বড় প্রভাব ফেলবে। ভারত হয়তো এখনই শেখ হাসিনাকে ফেরত দেবে না, কিন্তু হাদির খুনিদের প্রত্যর্পণের এই দৃষ্টান্ত আগামী দিনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নজির বা টেস্ট কেস হিসেবে কাজ করতে পারে। রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই। আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল আন্তর্জাতিক কূটনীতির মারপ্যাঁচে এবং ভূরাজনৈতিক স্বার্থের রদবদলে তা হয়তো চরম বাস্তব হয়ে ধরা দিতে পারে। তাই হাদির খুনিদের দেশে ফেরতের এই প্রক্রিয়ার দিকে যেমন সবার নজর রয়েছে, তেমনি এই ঘটনার সুদূরপ্রসারী প্রভাব শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নটির অর্থাৎ শেখ হাসিনার ভাগ্য নির্ধারণে কোনো ভূমিকা রাখে কিনা, সেটাই এখন দেখার বিষয়।